হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস। ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত। প্রত্যেক দিনের মতো আজকেও চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে, এবং আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি এবং গ্রুপ ডির জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, কারণ এখানে আমরা বাছাই করা কিছু ইম্পর্ট্যান্ট এমসিকিউ প্রশ্ন আলোচনা করব। ওকে, যেগুলো তোমাদের পরীক্ষাতে আসার চান্স রয়েছে সে ধরনের প্রশ্নই। তো ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এবং লাস্টে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওর আমাদের ফার্স্ট প্রশ্ন। জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম রাজ্য কোনটি? এখানে চারটি অপশান রয়েছে। তোমরা যদি সঠিক উত্তর জেনে থাকো অবশ্যই নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য রয়েছে 5 সেকেন্ড সময়। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি, সিকিম রাজ্য। সিকিম রাজ্য হলো জনসংখ্যার বিচারে ক্ষুদ্রতম রাজ্য। ওকে, এবং জনসংখ্যার দিক থেকে ভারতের ক্ষুদ্রতম সিকিম। গোয়ার কথা যদি বলা হয়, এই গোয়া হলো আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম। ওকে, তো ভারতের ক্ষুদ্রতম যদি বলা হয় আয়তনের দিক থেকে গোয়া। এর পাশাপাশি তোমাদের পরীক্ষাতে আসতে পারে ভারতের বৃহত্তম। ওকে, ভারতের বৃহত্তম রাজ্য সেখানে হয়ে যাবে উত্তরপ্রদেশ রাজ্য। ওকে, এবং আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তমের কথা যদি বলা হয় আয়তনের দিক থেকে, সেখানে হয়ে যাবে রাজস্থান রাজ্য। ওকে, তো তার সাথে সাথে এই এক্সট্রা ফ্যাক্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট প্রশ্ন দেখো, 2 নম্বর প্রশ্ন। ভারতের বৃহত্তম গুহা মন্দির কোনটি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অমরনাথ গুহা জম্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যে অবস্থিত, এবং এটি প্রাকৃতিকভাবে সৃষ্টি একটি বরফের শিবলিঙ্গ, এবং এটি ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ তীর্থস্থান। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি কেদারনাথ বদ্রীনাথের কথা যদি বলা হয়, এটি উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এই দুইটি গুরুত্বপূর্ণ চারধাম তীর্থক্ষেত্র, বা এগুলি কোনো গুহা মন্দির নয়, তোমরা মনে রাখবে। ওকে, এর পাশাপাশি আরেকটি তোমাদের পরীক্ষাতে আসে ইলোরা গুহা। ওকে, ইলোরা গুহা এবং অজন্তা গুহার কথা যদি বলা হয়, ভারতের বৃহত্তম একশিলা খোদাই করা মন্দির, মহারাষ্ট্রের ঔরঙ্গাবাদে অবস্থিত। নেক্সট হলো 3 নম্বর প্রশ্ন। পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো সুপিরিয়র হ্রদটি হলো আয়তনের দিক থেকে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে উত্তর আমেরিকাতে অবস্থিত। এর পাশাপাশি তোমরা কিছু এক্সট্রা পয়েন্ট মনে রাখবে, যেমন কাস্পিয়ান হ্রদ। কাস্পিয়ান হ্রদ এটি কোথায় অবস্থিত? এটি উত্তর আমেরিকাতে অবস্থিত। ওকে, এবং এটি হলো পৃথিবীর বৃহত্তম হ্রদ, এবং এটি একটি লবণাক্ত জলের হ্রদ। ওকে, এবং টিটিকাকার কথা যদি বলা হয়, টিটিকাকা হ্রদটি পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত। বাণিজ্যিকভাবে এটি নৌ চলাচলের একটি হ্রদ, এবং এটি কোথায় অবস্থিত? এটি হচ্ছে পেরু ও বলিভিয়াতে অবস্থিত। ওকে, এবং বৈকাল হ্রদের কথা যদি বলা হয়, এটি কোথায় অবস্থিত? এটি রাশিয়াতে অবস্থিত, এবং এটি পৃথিবীর গভীরতম হ্রদ। ওকে, পৃথিবীর গভীরতম হ্রদ এবং আয়তনে বৃহত্তম স্বাদু জলের হ্রদ, এবং এটি পৃথিবীর মোট স্বাদু জলের প্রায় 22% এখানে ধারণ করে রেখেছে। ওকে, স্বাদু জল। নেক্সট হচ্ছে 4 নম্বর প্রশ্ন। পার্বত্য মুশিক কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, শিবাজিকে বলা হয় পার্বত্য মুশিক। ওকে, শিবাজি ছত্রপতি শিবাজি মহারাজ নামে পরিচিত। তার গরিলা যুদ্ধ কৌশল এবং পাহাড় জঙ্গলের শত্রুদের ফাঁকি দেওয়ার যে কৌশল খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরীক্ষাতে আসে যে গরিলা কৌশল কে অবলম্বন করেছিল যদি বলা হয় গরিলা কৌশল, সেখানে সঠিক উত্তর হবে শিবাজি মহারাজ। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে হিটলারের কথা। হিটলার কে ছিলেন? জার্মানের এক নায়ক, এক নেতা ছিলেন হিটলার। ওকে, এক তানাশাহী ছিলেন। এবং মাস্টারদা সূর্য সেনের কথা যদি বলা হয়, তিনি ভারতীয় স্বাধীনতা আন্দোলনের এক বিপ্লবী, যিনি মাস্টারদা নামে পরিচিত। ওকে, মাস্টারদা নামে পরিচিত ছিলেন। নেক্সট প্রশ্ন দেখো, 5 নম্বর প্রশ্ন। পেরিয়ার ইরাভিকুলাম সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি,
কেরল রাজ্যে অবস্থিত। পেরিয়ার জাতীয় উদ্যান, এটি কী জন্য বিখ্যাত? এটি হচ্ছে হাতির জন্য বিখ্যাত। ওকে, নেক্সট হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ফোবস কার উপগ্রহ? তো ফ্রেন্ডস, এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মঙ্গল। মঙ্গলের উপগ্রহ হলো ফোবস, আরেকটি হচ্ছে ডেইমোস। ওকে, তোমাদের পরীক্ষাতে আসে ফোবস, মঙ্গলের কয়টি উপগ্রহ? 2টি উপগ্রহ, ফোবস আরেকটি হচ্ছে ডেইমোস। ওকে, এবং বৃহস্পতির উপগ্রহের কথা যদি বলা হয়, বৃহস্পতির উপগ্রহ হচ্ছে গ্যানিমিড। সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ রয়েছে বৃহস্পতির। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে শুক্র গ্রহের কথা। শুক্র গ্রহের কোনো উপগ্রহ নেই, কোনো উপগ্রহের নেই। নেক্সট হচ্ছে 7 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন গ্রহটি অভ্যন্তরীণ গ্রহ নয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশন ডি, বৃহস্পতি। ওকে, তো অভ্যন্তরীণ গ্রহ নয় যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে বৃহস্পতি। তো অভ্যন্তরীণ গ্রহগুলি কি কি? বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এগুলি সবই হচ্ছে অভ্যন্তরীণ গ্রহ। এইগুলি মূলত শিলা বা ধাতু দিয়ে গঠিত এবং সূর্য থেকে কাছে অবস্থিত। ওকে, এবং বহিস্থ গ্রহের কথা যদি বলা হয়, বৃহস্পতি একটি বহিস্থ গ্রহ। ওকে, তো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট হচ্ছে 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সবুজ গ্রহ কোনটি? সঠিক উত্তর হয়ে যাবে সবুজ গ্রহ নামে পরিচিত ইউরেনাস। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউরেনাস গ্রহটি বায়ুমণ্ডলে থাকা মিথেন গ্যাস, ওকে, CH4 গ্যাস, এর কারণে হালকা নীল সবুজ দেখায়, তাই এটিকে সবুজ গ্রহ বলা হয়। ওকে, এবং পৃথিবীকে কি বলা হয়? পৃথিবীকে কি বলা হয়? নীল গ্রহ বলা হয়। ওকে, এর পাশাপাশি মঙ্গলের কথা যদি বলা হয়, মঙ্গলকে কি বলা হয়? লাল গ্রহ বলা হয়। ওকে, কেন বলা হয়? আয়রন অক্সাইডের উপস্থিতির কারণে লাল গ্রহ বলা হয়। শুক্র গ্রহের কথা যদি বলা হয়, শুক্রকে কি বলা হয়? ভোরের তারা বা সন্ধ্যা তারা বলা হয়। তো তার সাথে সাথে এই এক্সট্রা পয়েন্টগুলো মনে রাখবে, তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 9 নম্বর প্রশ্ন, প্রতি 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের সময়ের পার্থক্য কত মিনিট হয়? তো ফ্রেন্ডস, তোমরা মনে রাখবে পৃথিবী 24 ঘন্টায় 360 ডিগ্রি ঘোরে। পৃথিবী 24 ঘন্টায় ঘোরে 360 ডিগ্রি। ওকে, অর্থাৎ 1 ঘন্টায় কত ঘোরে? 360/24। ওকে, 360/24, তাহলে কতবার ঘোরে? তাহলে তোমরা মনে রাখবে এখানে হচ্ছে 15 ডিগ্রি ঘোরে। ওকে, 15 ডিগ্রি ঘোরে 1 ঘন্টাতে। তো বাস্তবে কি বলা যায়? বাস্তবে বলা যায় যে 15 ডিগ্রি দ্রাঘিমা অতিক্রম করতে সময় লাগে 1 ঘন্টা, অর্থাৎ 60 মিনিট। ওকে, তাহলে 1 ডিগ্রি অতিক্রম করতে সময় কত লাগে? 60 / 15। ওকে, তাহলে কত হচ্ছে? 15 4 60, অর্থাৎ 4 মিনিট সময় লাগে। ওকে, তো রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, অর্থাৎ 1 ডিগ্রি দ্রাঘিমা পার্থক্যের সময়ের পার্থক্য হচ্ছে 4 মিনিট। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন হলো, ভূত্বকে কোন শিলা প্রথম সৃষ্টি হয়? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান বি, আগ্নেয় শিলা। এটি ভূপৃষ্ঠের ভূত্বকের সৃষ্টি প্রথম শিলা। অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবং পাললিক শিলার কথা যদি বলা হয়, পাললিক শিলা এটি হলো আগ্নেয় শিলা ক্ষয় হওয়ার পরে জমাট বাঁধা উপাদান থেকে তৈরি দ্বিতীয় স্তরের শিলা। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর প্রশ্ন, ভূমিকম্পের দেশ কাকে বলে? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, জাপানকে বলা হয় ভূমিকম্পের দেশ। কেন বলা হয়? জাপান প্রশান্ত মহাসাগরের যে রিং অফ ফায়ার অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলটি বিশ্বের সবচেয়ে সক্রিয় ভূমিকম্প এবং আগ্নেয়গিরি বলে গঠিত। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, এবং তোমরা মনে রাখবে রিং অফ বলয় কি? রিং অফ ফায়ার হলো প্রশান্ত মহাসাগরের চারপাশে একটি ঘোড়ার নলের মতো একটি আকৃতির অংশ, যেখানে পৃথিবীর বেশিরভাগ সক্রিয় আগ্নেয়গিরি বা ভূমিকম্প সৃষ্টি হয়ে থাকে। নেক্সট হলো 12 নম্বর প্রশ্ন, ফুজিয়ামা সুপ্ত আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে জাপানে অবস্থিত। ওকে, তো ফুজিয়ামা হলো জাপানের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ এবং এটি হচ্ছে একটি সুপ্ত আগ্নেয়গিরি। ওকে, নেক্সট হচ্ছে 13 নম্বর প্রশ্ন, চীন সাগরের ঘূর্ণিঝড় কী নামে পরিচিত? রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন বি, টাইফুন নামে পরিচিত উত্তর পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘূর্ণিঝড়। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। হেরিকেন হলো উত্তর আটলান্টিক মহাসাগরের ঘূর্ণিঝড়। টর্নেডোর কথা যদি বলা হয়, এটি কোথায় অবস্থিত এই ঘূর্ণিঝড়টি? এটি ছোট্ট আকারের একটি স্থলভাগে সৃষ্ট একটি ঘূর্ণিঝড়, আমেরিকা অঞ্চলে এটি সাধারণত দেখা যায়। ওকে, এবং সাইক্লোনের কথা যদি বলা হয়, এটি ভারত মহাসাগরীয় যেমন বঙ্গোপসাগর ওকে বা আরব সাগরে সৃষ্টি ঘূর্ণিঝড়। ওকে, বিভিন্ন যে ঘূর্ণিঝড় রয়েছে সেখান থেকে তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসতে পারে। তোমরা যদি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আমি একটি স্পেশাল ঘূর্ণিঝড় সম্বন্ধে ভিডিও বানিয়ে দেবো, তোমাদের পরীক্ষাতে সেখান থেকেই প্রশ্ন আসবে। নেক্সট হলো 14 নম্বর প্রশ্ন, রাস্ট এই রোগটি কোন ফসলকে ক্ষতিগ্রস্ত করে? তো ফ্রেন্ডস, রাস্ট হয়ে যাবে গমকে ক্ষতিগ্রস্ত করে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, রাস্ট হলো ছত্রাকজনিত রোগ একটি, গম এবং অন্যান্য শস্যের পাতায় মরিচার মতো দাগ সৃষ্টি করে দেয়। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ধানের কথা যদি বলা হয়, ধানের প্রধান রোগগুলির মধ্যে রয়েছে ব্লাস্ট। ওকে, ব্লাস্ট রোগ তোমরা মনে রাখবে। আখের রোগের কথা যদি বলা হয়, রেড রোট। ওকে, রেড রোট কিসের রোগ? আখের রোগ। ওকে, নেক্সট হচ্ছে 15 নম্বর প্রশ্ন, ব্ল্যাক আর্থ এই রোগটি কিসের উপর প্রভাব বিস্তার করে? তো ব্ল্যাক আর্থের কথা যদি বলা হয়, সঠিক উত্তরটি হয়ে যাবে কার্পাস। অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, তো এটি ব্যাকটেরিয়া ঘটিত একটি রোগ, প্রধানত কার্পাস গাছের কাণ্ড ও পাতাকে ক্ষতিগ্রস্ত করে দেয়। নেক্সট হচ্ছে 16 নম্বর প্রশ্ন, হিন্দুকুশ পর্বত কোন দেশে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, আফগানিস্তানে অবস্থিত হিন্দুকুশ পর্বতমালা। আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে বিস্তৃত, বেশিরভাগ অংশ এর রয়েছে আফগানিস্তানে। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট প্রশ্ন দেখো 17 নম্বর প্রশ্ন, পুষ্কর হ্রদ কোথায় অবস্থিত? এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, রাজস্থানে অবস্থিত। রাজস্থানের আজমের থেকে 11 কিলোমিটার দূরে হিন্দুদের এক পবিত্র স্থান রয়েছে পুষ্কর, সেখানে এই পুষ্কর হ্রদ অবস্থিত। অপশন এ সঠিক উত্তর। এবং সেখানেই পুষ্কর মেলা আয়োজন করা হয়। তোমরা মনে রাখবে, পুষ্কর মেলা কোথায় আয়োজন করা হয়? রাজস্থানের আজমেরে। ওকে, তো তোমরা মনে রাখবে, বৃহত্তম পশু মেলার কথা যদি বলা হয়, উটের মেলা, সেই পুষ্কর মেলাতেই দেখতে পাওয়া যায়। নেক্সট হলো 18 নম্বর প্রশ্ন, বিশুদ্ধ সোনা সমান কত ক্যারেট? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, 24 ক্যারেটকে বিশুদ্ধ সোনা হিসাবে প্রকাশ করা হয়। ওকে, তো তোমরা মনে রাখবে 24 ক্যারেট সোনাকে বিশুদ্ধ সোনা বা পিওর গোল্ড বলা হয়, কারণ এখানে 99.9% সোনা থাকে বিশুদ্ধ ক্যারেট। ওকে, বিশুদ্ধ সোনাতে। এবং তোমরা মনে রাখবে, গয়না তৈরিতে সাধারণত 22 ক্যারেট অর্থাৎ 91.6% সেখানে সোনা থাকে। এবং 18 ক্যারেট বা 14 ক্যারেটের কথা যদি বলা হয়, সেখানে সোনা ব্যবহার করা হয়, কারণ বিশুদ্ধ সোনা খুব নরম হয় এবং গয়না তৈরির জন্য এটি তামা বা অন্যান্য ধাতু এখানে মেশানো হয়। নেক্সট প্রশ্ন দেখো 19 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি তাপ পরিমাপক যন্ত্র? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, ক্যালোরিমিটার। এটি হলো একটি তাপ পরিমাপক যন্ত্র। ওকে, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, যেমন ক্রোনোমিটার যন্ত্র, এই যন্ত্রে কি পরিমাপ করা হয়? এটি নির্ভুলভাবে সময় পরিমাপ করা হয়। ওকে, বিশেষ করে জাহাজের সময় পরিমাপ করা হয়। ম্যানোমিটারের কথা যদি বলা হয়, এই যন্ত্রটির মাধ্যমে গ্যাসের চাপ পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন দেখো 20 নম্বর প্রশ্ন, কাঁচা রেশম উৎপাদনের জন্য রেশম পোকার চাষ পদ্ধতিকে কি বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, সেরিকালচার বলা হয়। ওকে, তো তোমরা মনে রাখবে, সেরিকালচার হলো রেশম উৎপাদনের জন্য রেশম পোকার চাষ যে পদ্ধতি, সাধারণত তুঁত রেশম পোকা পালনের বিজ্ঞানসম্মত একটি উপায়।
অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, সেরিকালচার। ওকে, এর পাশাপাশি তোমরা মনে রাখবে যেমন সোশিওলজি। ওকে, তো সোশিওলজি কাকে বলা হয়? এটি সমাজ বা তার সম্পর্কিত যে বিদ্যা তাকে বলা হয় সোশিওলজি। ওকে, এবং সেলেনোলজির কথা যদি বলা হয়, এটি হচ্ছে চাঁদ সম্পর্কিত যে বিদ্যা বা বিজ্ঞান তাকে বলা হয়। পোমোলজির কথা যদি বলা হয়, ফল চাষ সম্বন্ধিত যে বিদ্যা তাকে বলা হয় পোমোলজি। নেক্সট হলো 21 নম্বর প্রশ্ন, জাতীয় সেনা দিবস কবে পালন করা হয়? ইন্ডিয়ান আর্মি ডের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে 15ই জানুয়ারি পালন করা হয় আর্মি ডে। ওকে, কারণ এই দিনটি অর্থাৎ 1949 সালে ফিল্ড মার্শাল KM করিয়েপ্পা প্রথম ভারতীয় হিসাবে ব্রিটিশ সেনাপতি কাছ থেকে ভারতীয় সেনার দায়িত্ব নিয়েছিলেন। অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। 26শে জানুয়ারির কথা যদি বলা হয়, এই দিনটিকে কি বলা হয়? প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করা হয়। ওকে, এর পাশাপাশি 4ই ডিসেম্বরের কথা যদি বলা হয়, ইন্ডিয়ান নেভি ডে হিসাবে পালন করা হয়। 7ই ডিসেম্বরের কথা যদি বলা হয়, আর্ম ফোর্সেস ফ্ল্যাগ ডে। ওকে, ফ্ল্যাগ ডে হিসাবে পালন করা হয়। নেক্সট হচ্ছে 22 নম্বর প্রশ্ন, জাপানের মুদ্রার নাম কি? সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ইয়েন হলো জাপানের মুদ্রার নাম। ইয়েন হলো জাপানের সরকারি মুদ্রা। ওকে, অপশন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইউয়ানের কথা যদি বলা হয়, এটি হচ্ছে চীনের মুদ্রার নাম। ওকে, তো ইয়েন হচ্ছে জাপানের মুদ্রার নাম এবং ইয়ান হচ্ছে চীনের মুদ্রার নাম। ইউরোর কথা যদি বলা হয়, ইউরো হলো ইউরোপীয় যে ইউনিয়ন রয়েছে, যেমন 19টি যে সদস্য দেশ রয়েছে তাদের মুদ্রার নাম হচ্ছে, সে দেশের মুদ্রার নাম হচ্ছে ইউরো। ওকে, এবং ডলার তো তোমরা নিশ্চয়ই জানো, ইউনাইটেড স্টেট আমেরিকা। ওকে, আমেরিকা, তাছাড়াও রয়েছে কানাডার, অস্ট্রেলিয়ার। ওকে, মুদ্রার নাম হচ্ছে ডলার। নেক্সট প্রশ্ন দেখো, 23 নম্বর প্রশ্ন, অন্ধকারময় মহাদেশ কাকে বলে বা ডার্ক কন্টিনেন্ট কাকে বলা হয়? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান বি, আফ্রিকাকে বলা হয় অন্ধকারময় মহাদেশ। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, তো তোমরা মনে রাখবে 19 শতাব্দীর মাঝামাঝি সময়ে এই মহাদেশটি অজানা ছিল। ওকে, তো এছাড়াও তোমরা মনে রাখবে বর্তমানে এই শব্দটি হচ্ছে একটি নেতিবাচক শব্দ। এই কথা যদি বাদ দেওয়া যায়, বর্তমানের কথা যদি বলা হয়, আফ্রিকা হলো পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ। ওকে, নেক্সট প্রশ্ন দেখো, 24 নম্বর প্রশ্ন, রোম কোন নদীর তীরে অবস্থিত? সঠিক উত্তরটি হয়ে যাবে এখানে অপশান সি, টিবের নদীর তীরে অবস্থিত। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, রোম শহরটি। নীলের কথা যদি বলা হয়, নীল নদ কোথায় অবস্থিত? এটি হচ্ছে আফ্রিকাতে অবস্থিত, আফ্রিকা মহাদেশের দীর্ঘতম নদী। ওকে, কায়রো শহরে অবস্থিত। টেমসের কথা যদি বলা হয়, টেমস হচ্ছে লন্ডন। ওকে, লন্ডন হচ্ছে টেমস নদীর তীরে অবস্থিত, লন্ডন শহরটি। পোটোমেকের কথা যদি বলা হয়, এটি ওয়াশিংটন ডিসি হচ্ছে পোটোমেক নদীর তীরে অবস্থিত। নেক্সট হচ্ছে 25 নম্বর প্রশ্ন এবং আজকের ভিডিওর আমাদের লাস্ট প্রশ্ন, ডুরান্ট রেখা কোন দুই দেশের মধ্যবর্তী সীমা? ডুরান্টের কথা যদি বলা হয়, সঠিক উত্তর হয়ে যাবে পাকিস্তান আফগানিস্তানের সীমারেখা। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। 1893 সালে স্যার মার্টিন ডুরান্ট কর্তৃক চিহ্নিত হয়েছে। ওকে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ভারত পাকিস্তানের কথা যদি বলা হয়, সীমারেখা কী নামে পরিচিত? র্যাডক্লিফ রেখা। ওকে, র্যাডক্লিফ রেখা। এবং ভারত আফগানিস্তানের সীমারেখা হচ্ছে সবচেয়ে ছোট্ট সীমারেখা। ওকে, তো ফ্রেন্ডস, এগুলিই ছিল আজকের ভিডিওর আমাদের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন উত্তর। আজকে তোমরা 25টি প্রশ্নের মধ্যে কত স্কোর করতে পারলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা একটি লাইক করো এবং তোমাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করো। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং। জয় হিন্দ, জয় ভারত।